নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক রবিবার সন্ধে 7টার সময় আমরা কোনো একজন বিশিষ্ট মানুষের সঙ্গে আলোচনা করি সাম্প্রতিক কোনো বিষয়। সেই সাম্প্রতিক বিষয়টা হতে পারে সামাজিক, আর্থিক, অর্থনৈতিক, আর্থসামাজিক, রাজনৈতিক কিংবা জিওপলিটিক্যাল কোনো বিষয়, অর্থাৎ কূটনীতির কোনো বিষয়, আন্তর্জাতিক রাজনীতির কোনো বিষয়। আজকে আমরা সেই রকম একটা বিষয়ই রেখেছি। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে বেশ অশান্ত পরিস্থিতি। যদিও বাংলাদেশের তরফে বলা হচ্ছে এটা একেবারেই ভারতীয় মিডিয়ার গুজব ছড়ানো, ভারতীয় মিডিয়ার বেশ কিছু অংশ তারা ভুল খবর ছড়াচ্ছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারত তার প্রতিবেশী রাষ্ট্রকে কলঙ্কিত করতে চাইছে। সেখানে কোনো রকম ঘটনাই ঘটেনি। সেখানে যারা সংখ্যালঘু, কেউ কেউ বলছেন আবার এরকমটাও সাংবাদিক সম্মেলন করে যে সংখ্যালঘু বলাটাই অত্যন্ত অপরাধ। সংখ্যালঘু বলবো কেন? সংখ্যালঘু বলাটাই তো উচিত নয়। কিন্তু আদতে সেখানে যে ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানকার মানুষজন এপারে এসে যেমনটা বলছেন, তারা নিজেদের প্রাণ বাঁচিয়ে এপারে ফিরছেন এবং এপারে এসে অর্থাৎ ভারতের ভূখণ্ডে এসে, বাংলায় এসে, পশ্চিমবঙ্গে এসে তারা বলছেন যে সেখানে সত্যি সত্যি টিকে থাকার মতন পরিস্থিতিও নেই সংখ্যালঘু হিন্দুদের। শুধুমাত্র হিন্দুদের ওপরেই কি কোপ পড়ছে, নাকি বৌদ্ধ, খ্রিস্টান যারা সেখানে সংখ্যালঘু তাদের ওপরেও পড়ছে? প্রায় এমন একটি দেশ বাংলাদেশ, যে দেশের প্রায় 90% ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু তারা তো বাঙালি। আর সেই বাঙালি বাংলা ভাষার জন্য আন্দোলন করে রক্ত ঝরিয়েছিল, ঢাকার রাজপথ রক্তে রঙিন হয়ে গিয়েছিল। 1952 সালের সেই ছবি। 1971 সালে যে স্বাধীনতা, পূর্ব পাকিস্তান নাম থেকে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়ে উঠল, সেই স্বাধীনতা, সেই বহু কষ্ট অর্জিত স্বাধীনতা, তাতে বড় ভাই হিসেবে পাশে পেয়েছিল তারা ভারতবর্ষকে। কিন্তু সেই ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ক্রমশ এমন খারাপ হচ্ছে যে কোনো কোনো ছাত্রনেতা গত 3 দিন আগে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সেই ছাত্রনেতা বলছেন যে আমাদের কাছে খবর আছে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে। কিন্তু ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে কেন? ভারতের সঙ্গে সম্পর্কটা কি ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছেছে? ভারত প্রতিবেশী রাষ্ট্রের জন্য অনেকটাই তো ভাবিত থাকে, সেরকমটাই তো দেখে এসেছি আমরা। পাকিস্তান, বাংলাদেশ, এদিকে চীন, ওদিকে নেপাল, বিভিন্ন রাজ্য রয়েছে, শ্রীলঙ্কা, বিভিন্ন রাজ্য, বিভিন্ন যে দেশগুলো রয়েছে, রাষ্ট্রগুলো রয়েছে, সেগুলোকে তারা নিজেদের রাজ্য করে তোলবার চেষ্টা কখনোই করেনি। যেমনটা বাংলাদেশের এই ছাত্রনেতার যে সাংবাদিক সম্মেলনটি গত 3 দিন আগে আমাদের নজরে এলো, সেখানে যে উস্কানিমূলক মন্তব্যগুলি করা হচ্ছে সেটাই একটু পরিষ্কার করে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ রাজীব কুমার শ্রীবাস্তব। স্বাগত জানাই। শ্রীবাস্তব সাহেবের কাছে আমি একদম সরাসরি, আমরা বহুবার সামনাসামনি হয়েছি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে। আমি শ্রীবাস্তব সাহেবের কাছে একদম প্রথম প্রশ্ন নিয়ে যাব, সেটা হচ্ছে প্রতিবেশী বাংলাদেশ, সেই বাংলাদেশের সঙ্গে একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে ভারতের, কারণ একসময় অবিভক্ত ভারতের অংশ ছিল এই বাংলাদেশ। কিন্তু যে দাবি করা হচ্ছে, যে উস্কানিমূলক মন্তব্য শুনতে পাওয়া যাচ্ছে বিভিন্ন বাংলাদেশের নাগরিকদের মুখে, যে ভারত নাকি বাংলাদেশকে একটা রাজ্যে পরিণত করতে চেয়েছিল। ভিসা, আপনি জানেন খুব ভালোভাবেই যে ভিসার বেশ কিছু, মানে সেটাকে ছোট করে দেওয়া হয়েছে আর কি, তার সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ অনেকটাই ভালো সম্পর্ক রাখছে এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। ভারতের সঙ্গে সম্পর্কের ক্রমশ কি অবনতি হচ্ছে? যে বিষয়গুলো দেখতে পাওয়া যাচ্ছে তাতে আগামী কাল সোমবার 9 তারিখ বিক্রম মিশ্রি, যিনি আমাদের বিদেশ সচিব, তিনি যাচ্ছেন ঢাকায় একদিনের সফরে। তো এই যে আলো, সেই আলোটা সত্যি সত্যি আলো হয়ে আসবে, নাকি সত্যি সত্যি বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে একটা অন্ধকার ঘনিয়ে আসছে? সেটা দিয়ে শুরু করবো শ্রীবাস্তব সাহেব। নমস্কার, খুব ভালো স্যার, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগে আমার। এটা অ্যাকচুয়ালি টুল কিটের কথা হচ্ছে। বাংলাদেশে মেটিকুলাসলি প্ল্যান টুল কিট অপারেশন চলছে। আমরা যদি ভেরি ব্রিফলি বাংলাদেশকে যদি আমরা দেখি, তাহলে আপনি দেখবেন 1947 থেকে 1952, 1952 থেকে 1971 সবার জানা আছে।
এই 1971-এ মুক্তিযুদ্ধে জানেন দুজন সোলজার, একটা ইন্ডিয়ান আর্মি সোলজার, একটা মুক্তিযোদ্ধা, যখন ওরা এক এক প্রসপারকে যারা ওরা আমরা স্যালুট করতাম, তাহলে আমরা বলতাম ওই নেতাজি দিয়ে শব্দটা জয় হিন্দ, আর ওরা বলতো জয় বাংলা। তো আমাদের আজকে এই মাসে, ডিসেম্বর মাসে, আমরা ভেরি নস্টালজিক, সোলজার টু সোলজার, উই আর ভেরি নস্টালজিক। একদিকে আমাদের জয় হিন্দ ছিল, একদিকে ছিল জয় বাংলা। 1971-এ ওরা একটা নিজের একটা ওরা একটা মুক্তিযুদ্ধ, মুক্তি পেলেন ওরা, একটা ফ্রিডম পেলেন ওরা, রাইট? ওখান থেকে আপনি 71 to 75 এর ঘটনাটা দেখুন। 75 15th আগস্ট 75 বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে মারা গেলেন উনি। আর বিটুইন 15th আগস্ট 1975 থেকে নভেম্বর 1975 এর মধ্যে 3 বার কু হয়েছে। আর তারপর যে মিলিটারি রুল ছিল ওখানে আপ টু 1990, একটা জন জিয়াউর রহমান, তারপরে জন ইরশাদ, অনেক লোক মিলিটারি লোক মারা গেছে। and তারপরে এটা ডেমোক্রেটিক রিস্টোর হলো, দুটো বেগম এসছেন, রাইট? নাও বাংলাদেশ সিন্স ইজ ইমার্জেন্স সাউথ এশিয়া একটা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। পাকিস্তান থেকে ওরা জিডিপিতে, পাকিস্তান থেকে ওরা ইন্ডাস্ট্রিয়াল শিল্পতে বলুন, আপনি এডুকেশনে বলুন, সব জায়গায় ওর যে যতগুলো প্যারামিটার আছে 2024 পর্যন্ত ওদের সব জিনিস অনেক আগে। স্ট্যাবিলিটি বলুন, ইন্টারনাল সিকিউরিটি বলুন, সব জিনিসে বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক আগে। তো আজকে ডেটে পাকিস্তান থেকে বাংলাদেশ কিছু পাবে না, পাকিস্তানই বাংলাদেশ থেকে কেড়ে নেবে। দ্যাট ইজ পয়েন্ট। নাও 5th আগস্ট 2024 আমরা সবাই জানি ইনসিডেন্টটা, যখন শেখ হাসিনা বাজেদ ওখান থেকে এক্সিট করলেন। নাও আজকে দিনে যে আমরা কথা বলছি আপনার সঙ্গে, বাংলাদেশে মাল্টিপোলার পাওয়ার সেন্টার ডেভেলপ হয়েছে, মাল্টিপোলার। আমরাও বুঝতে পারছি না কি হু ইজ ইন কন্ট্রোল অফ দ্য বাংলাদেশ। টু বি ভেরি অনেস্ট, ইট ইজ ভেরি লেয়ার্ড। একটা দেশকে রান করা এত সহজ নয়। ওরা একটা স্টেট নয়, এটা দেয়ার কান্ট্রি। এন্ড আমি আপনাকে আগেই বলে দিই কি 1971-এ এটা আমরা বুঝিয়ে দিয়েছিলাম বাংলাদেশকে, দ্যাট আমাদের 3000 লোক যে ওখানে গিয়ে ওরা নিজের বলিদান দিয়েছে ওদের মাটিতে, যারা রক্ত দিয়েছে, কিন্তু আমরা অ্যাগ্রেসর ছিলাম না। 1 কোটি লোক আমাদের মাটিতে ছিল, রাইট? এখন আপনার জেনে আশ্চর্য হবে যে ফেব্রুয়ারি 1972-তে বঙ্গবন্ধু আমাদের কলকাতায় এসেছিলেন গভর্নর হাউসে, আর ওই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, উনিও এসেছিলেন। হ্যাঁ, ওনার সঙ্গে কথা যে বললো ম্যাডাম আমাকে চায়না এন্ড আমেরিকা রেকগনিশন করছে না, আপনি যদি আপনার ফৌজটা যদি আপনি আমাদের সরিয়ে নেন। স্যার, আপনি জেনে আশ্চর্য হবে যে মিসেস গান্ধী যাওয়ার এই মিটিং এর পর আমরা ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে আমাদের পুরো আর্মি নিজের জিনিসপত্র ছেড়ে আমরা ওখান থেকে উইথড্র করলাম। এটা আমরা ওদের একটা সিগন্যাল দিলাম, আমরা তোমার ভাই, আমরা ভাই বন্ধু, আমাদের একই কালচার, একই জিনিস আছে। এই ভাষা আন্দোলনটা কেন বললাম 1952? বিকজ পাকিস্তান চেয়েছিল ওখানে উর্দু ইম্পোজ করতে, এন্ড ভাষা আন্দোলনের অনেক লোক এই বাংলা লিপি নিয়ে অনেক লোক নিজের লাইফের বলিদানটা দিল, রাইট? আজকে ওদের কনস্টিটিউশনে আপনি দেখবেন বাংলা লিপি ইজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ। এইটাই নিয়ে একটু গড়বড় আছে ওখানে। এখানে যারা মৌলবাদী আছে, যারা ফান্ডামেন্টালিস্ট আছে, ওরা বাংলা লিপিকে সরিয়ে, এটা মধুর, এটা সব কিছু আমাদের বিশ্ব কবি যিনি আছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার গান ওখানে আছে, ওদের গান আমাদের কাছে আছে, রাইট? কিন্তু ওরা ওটা সরাতে চাইছে। তো আমরা তো ওখান থেকে চলে আসলাম, আর যতগুলো অ্যাডভার্স ল্যান্ড ছিল, যেটা ইনক্লেভ ছিল, আমরা ওদের সঙ্গে চুক্তি করে আমরা দিয়েছি। এটা আমাদের সুষমা স্বরাজ করে গেলেন, রাইট? সুষমা স্বরাজ করে গেলেন, উনি নেই এখন, বাট শি হ্যাড ডান এ ট্রেমেন্ডাস জব উইথ দ্য বাংলাদেশ। আপনি বলছেন যে রিউমার ওখানে ছড়িয়েছে যে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করবো। ইয়েস, উইল ডু ইট। কিন্তু কবে করব? যখন ওদের মাটি একটা মৌলবাদী বা আতঙ্কবাদী, যা সন্ত্রাসবাদী যদি লোক ওখানে ওঠা ঘাঁটি বানায়, ওখানে একটা বেস বানায়, আর আমাদের ইন্ডিয়া যদি ওরা আমাদের ইন্টিগ্রিটিটা কোয়েশ্চেনটা করে। আপনি প্রফেসর ইউনুসকে দেখুন, 8 তারিখে উনি শপথ নিয়েছেন। ওনার স্টেটমেন্টটা কি আসছে ফ্রম ফ্রান্স অনওয়ার্ডস? উনি বলছেন চিকেন নেক, আমাদের বাংলায় কোনো প্রবলেম হলে আমি অল দ্য 7 স্টেটসকে আমি নষ্ট করে দেবো, করে দেবো। আমরা তো বলিনি, উনি বলছেন, ওনার মাইন্ডসেট বলছে। প্রফেসর ইউনুস সামহাউ হিজ অ্যাকচুয়ালি উনি আমাদের সঙ্গে যা রিলেশন ছিল এখন পর্যন্ত, আগস্ট থেকে এখন পর্যন্ত, ওটা দুটো ফেজে ছিল, আপ টু নভেম্বর, এন্ড নভেম্বরের পর এখন পর্যন্ত। নভেম্বর কেন? নভেম্বর বিকজ আমেরিকায় যে ইলেকশন হলো ওখানে ইনি ডেমোক্রেটিক পার্টির সঙ্গে অনেক ক্লোজে ছিলেন। ইনি ডেমোক্রেটিক পার্টিতে ইনি চাঁদা দিয়েছেন। ইনি ক্লিন্টনের সঙ্গে গেছিলেন, ইনি ক্লিন্টনের সঙ্গে ডাইরেক্ট, জয় বাইডেনের সঙ্গে না ডাইরেক্ট অ্যাকশন ছিল, রাইট? সরি। তো ইনি ভেবেছিলেন যদি ডেমোক্রেটিক আসলে আমি চমকিয়ে দেবো, আমি দেখে নেবো। হি ইজ এ কারাপ্ট ম্যান, হি ইজ নট এ পিস নোবেল লরিয়েট,
হি ইজ এ থরলি কারাপ্ট ম্যান। জানুয়ারি 2024 এই বাংলাদেশে এই আমাদের ওখানকার যেটা জুডিশিয়ারি আছে এনাকে কনভিক্ট করেছিল, 6 মাসের এনাকে শাস্তি দিয়েছে, রাইট? হি হ্যাজ siphoned off billions of Bangladesh থেকে rupee which he has taken to France and America and China and other places. He is the most corrupt man. He is only having a mukhos. He is a man who is putting on a mask, but he is a corrupt man behind the mask. That is point. Right. Now, নভেম্বর মাসে যেটা আপনার ডেমোক্রেটিক পার্টি যেটা হারলো, তারপর থেকে না রিলেশনটা দেখুন ধাপে ধাপে ইনি চেঞ্জ করলেন। প্রথম চেঞ্জটা এসছে 21 নভেম্বর 2024 এই মাসে। কেন 21 নভেম্বর আমি বলছি, উনি দুজন লোককে অ্যাপয়েন্টমেন্ট দিলেন। একটা ছিল আইজিপি পুলিশ, এতদিন হয়ে 100 দিন থেকে বেশি হয়ে গেল, কিন্তু ওখানে কোনো পুলিশ থানায় পুলিশ নেই, ওরা সব নিজে নিজে এতে কি বলি ওর ব্যারেক্সে বসে আছে, আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনার আর্মি আছে যাদের কাছে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়ার আছে। তার মানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম যেটা আছে ওটা পুলিশের হাতে নেই, রাইট? জুডিশিয়ারি আপনি দেখেছেন, জুডিশিয়ারি যেটা আছে আপনার রিটায়ার্ড জাজকে কি করে আনা হলো কি নাম কোর্টে, আর কোর্ট থেকে টেনে ওকে কুপিয়ে মেরে দেওয়া হলো। তো দের ইজ নো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আর্মি ইজ দেয়ার। তো আমি কেন বললাম এটা মাল্টিপোলার পাওয়ার সেন্টার, এটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনাকে কেন আমরা বলছি পলিটিক্স। আমরা এটাও বুঝতে পারছি না কি ওয়াই জেনারেল ওয়াকুর জামান who was actually appointed in June, উনি হঠাৎ করে 3 আগস্টে এই শেখ হাসিনা ওয়াজেদ এক্সিস্টের আগে উনি কি মিটিং করলেন, কি কথা বললেন যে পুলিশের মোরালটা টোটালি ডাউন হয়ে গেল, আর যেটা আন্দোলন হওয়া উচিত ছিল না 5 তারিখে, এই যত লোক ঢাকা স্ট্রিটে নেমেছে, ইট ইজ জেনারেল ওয়াকুর জামান ইজ রেসপন্সিবল ফর দ্যাট। এর মধ্যে কোনো সন্দেহ হওয়া উচিত নয়, রাইট? তো আমরা যদি আরো একটু আমরা দেখি, শেখ হাসিনা নিয়ে এরা অনেকবার কথা বলে, এরা অনেকগুলো লাই মানে ম্যাটিকুলাসলি প্ল্যান লাই এরা ছড়িয়ে দিয়েছিল। তো প্রথমে যে শেখ হাসিনা নিয়ে এরা যে কথা বলছে যে শেখ হাসিনা চলে গেছেন ইন্ডিয়াতে, উনি ওখানে বসে আছেন, আমাদের জবাব আছে শেখ হাসিনাকে ইন্ডিয়া ডাকেনি। শেখ হাসিনাকে একটা সামরিক বিমান করে এই জেনারেল ওয়াকুর জামান ওনাকে পাঠিয়েছেন আমাদের, আর উনি আমাদের এয়ার স্পেসে অনেকক্ষণ উনি অপেক্ষা করেছেন। তাহলে শেখ জেনারেল ওয়াকুর জামানকে জিজ্ঞেস করা উচিত কি তুমি কেন তোমার প্রাইম মিনিস্টারকে তুমি প্রোটেক্ট করতে পারেনি, নাম্বার 1। কেন তুমি সামরিক বাহিনী দিয়েছে? আর কি শেখ হাসিনা ওয়াজেদ কোনোদিন ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছিলেন কি তোমার যোগে আসছি? আপনি সারপ্রাইজ হয়ে যাবেন, শেখ হাসিনা ওয়াজেদ কোনোদিন আমাদের সঙ্গে কথা বলেন। তা এই যে লাই যে ইন্ডিয়া আর শেখ হাসিনা ওয়াজেদ শেখ হাসিনা ওয়াজেদ যখন এক্সাইল করছেন তো উনি কোনো জায়গায় যেতে পারতেন, কিন্তু এই জেনারেল ওয়াকুর জামান উনি শেখ হাসিনা ওয়াজেদকে আমাদের ইন্ডিয়া পাঠালেন। উনি তো আমাদের বেটি, উনি তো অনেকদিন এখানে থেকেছেন যখন ওনার পুরো পরিবারটা ম্যাসাকার হয়ে গেল, রাইট? আমাদের একটা হিস্ট্রি আছে, আমাদের ধর্মের একটা হিস্ট্রি আছে। যদি যারা কেউ আমাদের এতে আসে, শেল্টারে আসে, আমরা কোনোদিন ওকে বাদ দিইনি। আমার মনে আছে 1959 হিজ হোলিনেস দালাই লামা এসছেন, 1962 তে চায়নাতে আমাদের যুদ্ধ হলো, এখনো চলে যাচ্ছে। উনি যতদিন থাকবেন থাকুন, ধর্মগুরু যতদিন থাকবেন থাকুন। শেখ হাসিনা আমাদের বোন আছে, আমার বেটি আছে, আমার মা আছে, যতদিন থাকতে চান থাক, আমরা ডাকিনি। তো ওনাদের এইটা ফ্ল্যাট হয়ে গেল। একটা ইন্ডিয়া রিথরিক যেটা আপনিও বলছেন, অনেকগুলো ভিডিও আপনি দেখছেন, এটার মধ্যে ইন্ডিয়া দোষ, আমাদের দোষ আছে। এর মধ্যে একটা ডিপ স্টোরি আছে। নভেম্বর 1975 যখন জেনারেল জিয়াউর রহমান যখন উনি চিফ মার্শাল হলেন, আর যখন বঙ্গবন্ধু পুরো লোককে সেকেন্ড জেনারেশন লোককে মারা হলো, তাজউদ্দিন, মোশাররফ যত লোক ছিলেন ওখানে সবাইকে মেরে দেওয়া হলো, তখন উনি যখন চার্জে আসলেন সবাই বুঝতে পারলো হু হ্যাজ প্লটেড। ওর সময় ছিল ইন্দিরা গান্ধী, আমাদের ওরা সব ইন্ডিপেন্ডেন্ট নিয়ে এসছে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট, ওরা আর্মি একে প্রশ্রয় দেয়নি। যতগুলো বাংলাদেশের আর্মি গুলো আমাদের ইন্ডিয়াতে যারা ট্রেনিং নিচ্ছিল, আমরা যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছিলাম, ওদেরকে রাতারাতি ওখানে পাঠিয়ে দেওয়া। অ্যাজ এ রেজাল্ট অফ উইচ কি হলো, বাংলাদেশ আর্মি যেটা একদম নিউলি ফর্ম একটা কমলগ্রেশন অফ মুক্তিযোদ্ধা, কারা মানে অনেক লোকের ছিল পাকিস্তান থেকে রিটায়ার্ড, এইদিকে ওইদিকে, ওরা যা করছিল ওদেরকে ইন্ডিয়া বললো আমরা দেবো না। তো ওরা কোথায় গেল? ওরা চায়না প্রশ্রয় গেল, ওরা ইউকে তে গেল। ওরা একটা বিল্ড আপ করো, ন্যারেটিভ বিল্ড আপ করলো কি দ্যাট ইন্ডিয়া ইজ ইউর এনিমি এন্ড লেটস বিল্ড আপ লাইক দ্যাট। আজকে আপনি জেনে আশ্চর্য হবে কি ওদের 85% ওয়েপন সিস্টেম চাইনিজ। ওরা 2টো সাবমেরিন কিনেছে, আর কক্সবাজার যেটা নিয়ে ঝগড়া, যেটা প্রাইম মিনিস্টার হাসিনা ওয়াজেদ বারবার বলেছেন যে একটা সাদা লোক আমাকে বলেছিল কি তুমি কক্সবাজার দিয়ে যাও। কক্সবাজারে $1.2 বিলিয়ন দিয়ে একটা ডিপ সি সাবমেরিন বেস তৈরি করা হয়েছে। বাংলাদেশের কার থেকে থ্রেড বাবা তুমি থ্রেড বানাচ্ছ? উনি
সাবমেরিন কিনলেন, উনি চায়নার অ্যাসিস্ট্যান্স ইনি কিনলেন, বিকজ উনি চাইছিলেন যে চায়নার ইন্টারেস্ট যেটা আছে বে অফ বেঙ্গলে ওটা প্রোটেক্ট করা যায়, রাইট? দিস ইজ দ্য স্টোরি। নাও যে হু ইজ ইন কন্ট্রোল, আমি আপনাকে বলছি যে মাল্টিপোলার কান্ট্রি, এটা মাল্টিপল এসে আমরা যাদেরকে দেখছি ওরা স্টুডেন্টস, রাইট? আর দ্য স্টুডেন্টস ইন কন্ট্রোল? আনসার ইজ নো। দেন হিজ ডক্টর ইউনুস ইজ ইন কন্ট্রোল? উনি মুখোশ আছেন, উনি 84-year-old ম্যান, আমাদেরই জামাই, কলকাতার জামাই, উনি বুঝতে পারছেন না, ওনাকে যা বলা হচ্ছে উনি ওই করছেন, তাহলে হু ইজ এ কন্ট্রোল? তো ওখানে তো একটা কনস্টিটিউশন এখন জিন্দা আছে। বাংলাদেশ কনস্টিটিউশন which was adopted in 1972 is still alive. 17 বার ওর অ্যামেন্ডমেন্ট হয়েছে, কতবার ওর সেকুলার ক্রেডেন্সিয়াল চেঞ্জ হলো, ইসলামিক স্টেট বানানো হলো, রিলিজিয়াস অফ ইসলাম হ্যাজ বিন দেয়ার, অনেকবার অনেকগুলো কথা হলো, রাইট? 17 বার ওর অ্যামেন্ডমেন্ট হয়েছে। ওই আপনার কনস্টিটিউশন ইজ স্টিল অ্যালাইভ। যদি কনস্টিটিউশন অ্যালাইভ হয়, ওর মধ্যে ইন্টারিম গভর্নমেন্টে কোনো জায়গা ছিল না, তার মানে শেখ হাসিনা ওয়াজ ইজ পিএম ইন এক্সাইল। এরা কি করেছিল, ইন্টারিম গভর্নমেন্ট করার পর আগে ইনি যে ছিলেন আমাদের জেনারেল ওয়াকুরুজ্জামান, উনি সুপ্রিম কোর্ট যেটা চিফ জাস্টিস যাকে সরানো হলো ইমিডিয়েটলি, ওনার কাছে একটা অ্যাপ্লিকেশন গিয়েছিল আমাদের কি ক্যান বি হ্যাভ আ ইন্টারিম গভর্নমেন্ট। তো চিফ জাস্টিস বলেছিলেন ওদের অ্যাপেলেট কোর্ট, হাইকোর্টে যেটা আছেন, হ্যাঁ আমরা করতে পারি, দিস ইজ দ্য অনলি জুডিশিয়াল সেফগার্ড, আদারওয়াইজ ইন দেয়ার কনস্টিটিউশন which is existed, because constitutional bank has to decide the validity of this interim government. Interim government এর মধ্যে কোনো কনস্টিটিউশন জায়গা নেই, রাইট? তো যদি জায়গা নেই তাহলে কি প্রেসিডেন্ট যিনি আছেন মোহাম্মদ সাহাবুদ্দিন এলিয়াস চুপ্পু যাকে বলা হয়, উনি কন্ট্রোলে আছেন? অবভিয়াসলি উনি কন্ট্রোলে আছেন, বিকজ উনি তো সব সোয়ারিং করাচ্ছেন কি হি দ্য পাওয়ার রেস্ট উইথ হিম। নো, ইন্টারিম গভর্নমেন্টের কাছে পাওয়ার নেই, আপনার ডক্টর প্রফেসর ইউনিসের কাছে পাওয়ার নেই, আপনার প্রেসিডেন্টের কাছে পাওয়ার নেই, তাহলে রয়ে গেলে কি? রয়ে গেছে আপনার ওয়াকুরুজ্জামান। হি ইজ দ্য ম্যান ফ্রম দ্য বিহাইন্ড, হি ইজ রানিং দ্য শো। নাও ওখানে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন আপনি করতে পারবেন না ইন দ্য কারেন্ট সিচুয়েশন, বিকজ দের ইজ সো মেনি লিগাল প্রভিশন, লিগাল থিংস আর ইনভলভ, রাইট? উনি তো একটা সেকেন্ড ব্রিড, সেকেন্ড জেনারেশন আর্মি অফিসার। ওনার দাদু দূর তরফে দাদু ওয়াকুরুজ্জামানে, ওরা তো ইংরেজদের রায় বাহাদুর ছিল, ওরা খান বাহাদুর ছিল, ওরা মানে চামচাগিরি করতো ব্রিটিশ জামানায়। ওরা তো আমাদের ফ্রিডম মুভমেন্টে ওরা কোনোদিন সাথ দেয়নি আমাদের, রাইট? তো ওয়াকুরুজ্জামান যিনি আছেন, উনি যদি পাওয়ার দখলে করতে চান তাহলে ওটা ওনার একটা প্ল্যানিং আছে, শর্ট টার্ম, মিড টার্ম এন্ড লং টার্ম। এই শর্ট টার্মে উনি চান যে সিচুয়েশনটা এরকমই থাক, কেউ কনসলিডেট না করতে পারে। তাই জন্য যখন প্রফেসর উনি নিউ ইয়র্কে গিয়েছিলেন, আমরা বুঝতে পারলাম ওখানে ওই সময় আমাদের জেনারেল ওয়াকুরুজ্জামান বলেন আমরা এই যে ইলেকশন 18 মাস পরে করব, এটা আপনার মনে আছে, নিশ্চয়ই মনে আছে। তো 18 মাস কোত্থেকে এসছে? দিস 18 মান্থ, that is the time he will be completing his 2 years mandatory time as a chief army staff. That means he is ready to retire. এখন সব জায়গায় সাজিয়ে দিয়েছেন নিজের লোককে, আর 18 মাস পর ইনি কি করবেন? প্রেসিডেন্টকে বলবেন স্যার আপনিও অনেক হয়ে গেল, 2 বছর, আর আগে 3 বছর হয়ে গেল, 5 বছরের জন্য আপনার টেনিওর, আপনি শুনুন আমি আসছি, রাইট? দিস ইজ হিজ প্ল্যান, that to capture the power after 2 years, that is a short term, and then mid term and long term টা ঘুরবে। বিকজ এই যে স্টুডেন্টস গুলো আছে ওর মধ্যে নাহিদ ইসলামে আমি আপনাকে কথা বলি, নাহিদ ইসলাম যে ছিল একটা স্টুডেন্ট ইউনিয়ন, কিন্তু ও তো ইউনিভার্সিটি ইলেকশন হেরে গেছে, হি হ্যাজ লস্ট ইলেকশন, হি হ্যাজ নট ওয়ান। প্রফেসর ইউনুস তো আগে একটা পার্টি বানিয়েছিলেন 2007-2009, যখন এরকম একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল, 10-15 দিন পর ওনাকে এটা বাইন্ড আপ করতে হয়েছে। তো এরা যারা লোক আছে ওর মধ্যে জামাত ইসলাম এদের সঙ্গে আছে, হাফিজ ইসলাম সঙ্গে আছে, এরা কিন্তু কোনোদিন ইলেকশন টেস্ট করতে পারে না, নিজের এতে ক্ষমতায় আসতে পারবে না। তাই জন্য এদের বিলিগ্রেন্ট, এদের এগ্রেসিভ পোস্টার্স। নাও আমরা কি বলি? আমরা বলি ওয়ান্স ইজ অ্যান এক্সেপশন, বাট মোর দেন ওয়ান ইজ আ রুল। আপনি এই নভেম্বর পর যখন ডেমোক্রেটিক পার্টি হেরে গেছে, আর আপনি যখন দেখতে পাচ্ছেন যে নতুন আমাদের ট্রাম্প এসছেন, ডোনাল্ড ট্রাম্প এসছেন, ওনার টাইমে যে আমেরিকান সাপোর্ট যেটা ছিল ওইটা আর ইউনুস পাচ্ছেন না। তাই 21 তারিখে বললাম যে আইজিপি কে একটা অ্যাপয়েন্ট করলো, আরো একটা ইলেকশন কমিশনকে অ্যাপয়েন্ট করলো। ওদের পর আপনি দেখবেন হিন্দুদের প্রতি, বাঙালি হিন্দুদের প্রতি ওদের বেশি কি বলি আমি, প্রতারণাটা বেড়ে গেছে। ওরা মন্দির জ্বালাচ্ছে, ওদের মানুষ রেপ, আমাদের মহিলা মা বোনের ধর্ষণ করছে, ওদের ঘর জ্বালাচ্ছে। গতকালও আপনি দেখবেন ইসকনের একটা নতুন আবার মন্দির করেছে। এটা একটা ন্যারেটিভের উপরে চলছে, আর এই ন্যারেটিভটা সেট কে কি হচ্ছে? ন্যারেটিভটা সেট করছে আপনার স্টুডেন্টস গুলো যারা কলেজ স্টুডেন্ট, দে ডোন্ট হ্যাভ আইডিয়া হাউ টু রান এ কান্ট্রি, রাইট? এখন সব থেকে বড় জিনিস, দুটো দেশের মধ্যে যদি আপনি রিলেশন বিল্ড আপ করতে চান,
তাহলে আমরা বলি এটা বইতে দেওয়া আছে, প্রত্যেক জায়গায় দেওয়া আছে, আমি কোনো নতুন জিনিস বলছি না। এটা আছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যতগুলো পলিসি আছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ডিপ্লোম্যাটিক অনেকগুলো জিনিস আছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। দ্বিতীয় কি আছে, পাবলিক টু পাবলিক, ওদের সংস্কৃতি আছে, ধর্ম আছে, অনেকগুলো জিনিস ওখানে ইন্টারাক্ট হয়, রাইট? আমি আপনার কাছে যাবো, আপনি আমার রুটি বেটি কা সওয়াল, আর আপনি দেখবেন মোস্ট অফ দ্য পিপুল আর ফ্রম ইন্ডিয়া। খালিদা জিয়ার বাড়ি আছে নর্থ বেঙ্গল, আর এই প্রফেশনাল আমাদের বর্ধমানের জামাই, তো আমাদের ওর সঙ্গে রুটি বেটি কা রিলেশন আছে। আমাদের এই আর্টিফিশিয়াল এই যে বাউন্ডারি লাইন বানানো হয়েছে আমাদের ওদের মধ্যে, এটা তো আর্টিফিশিয়াল। মানুষ তো দুদিকে আছে, দুদিনের মধ্যে ব্লাড রিলেশন আছে, ডিএনএ আপনি যদি ম্যাচ করলেন, আমার আপনি তো বললেন 1947, তো আমাদের একটা সেম আছে। তৃতীয়ত আপনার হচ্ছে জানেন বিজনেস টু বিজনেস, চায়নার সঙ্গে ওদের ওদের লার্জেস্ট বিজনেস, রাইট? চাইনিজ পিপুল আর ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই, অ্যাকচুয়ালি দে হ্যাভ লস্ট, নট আস। আমাদের অনেক নিচু তলায় আছি। We have paid a very huge amount of money for protecting Hasina Wajid, because she is our daughter, she is our sister, she is our mother, and উনি আমাদের যে অ্যান্টি টেররিজম বেসটা শেষ করলেন আমাদের বাংলাদেশে, তাই জন্য আমাদেরকে প্রচুর করা হয়েছে। আর চতুর্থ আছে জানেন আর্মি টু আর্মি রিলেশনস। এই 16 ডিসেম্বরে ওদের আসার কথা ছিল মুক্তিযোদ্ধা, রাইট? এই রিসেট বাটন যেটা উনি টিপেছেন মোহাম্মদ ইউনূস, ওনার থেকে জিজ্ঞেস করা উচিত যে ওই রিসেট বাটনে জেনারেল জিয়াউর রহমানের কি পজিশন হবে। জেনারেল জিয়াউর রহমান অ্যাজ এ লেফটেন্যান্ট কর্নেল, উনি প্রথম ইস্টার্ন রাইফেল ব্যাটালিয়ন যেটা রেজিমেন্ট ছিল, ওখান থেকে উনি বিদ্রোহ করে উনি প্রথম একটা রেডিওতে গিয়ে বললেন কি আই এম দ্য প্রেসিডেন্ট এন্ড আই এম ডিক্লেয়ারিং দ্য বাংলাদেশ। লেটার অন হি বিকাম দ্য প্রেসিডেন্ট, দ্যাট আই এম ডিক্লেয়ারিং দ্য বাংলাদেশ অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, রাইট? উনি হলেন অ্যাজ এ লেফটেন্যান্ট কর্নেল, উনি জুলু সেক্টর কমান্ড করতেন। ইন্ডিয়ার ভারতীয় সেনা আর আমাদের মুক্তি বাহিনী যেটা জয়েন্ট ক্যাম্পেইন ছিল, ওর মধ্যে গাজীপুর টি গার্ডেন, যেটা আপনার মৌলভীবাজার বা সিলহাট রিজনে, যেটা মৌলভীবাজার সাব সেক্টর, সিলহাট সেক্টর, ওখানে প্রথম যেটা সাকসেস হয়েছে আগেন্স্ট দ্য পাকিস্তানি আর্মি। ওদের বালুচ ছিল এইদিকে 5 ফ্রন্টে ফোর্স, আর প্রথম ইস্টার্ন রেজিমেন্ট ব্যাটালিয়ন, তৃতীয় ইস্টার্ন রেজিমেন্ট ব্যাটালিয়ন, 8 ইস্টার্ন রেজিমেন্ট ব্যাটালিয়ন, যেটা কমান্ড করছিলেন আপনার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, ওর যোগদানটা আপনি কি শেষ করে দেবেন? আজকে যতগুলো নিজের সেনায় যত উত্তম বীর, কতগুলো মেডেল লাগিয়েছে, কত লোক নিজের প্রাণ দিয়েছে, ওদের কি প্রফেশনালসকে হারিয়ে দেবেন কি? বলেন না আমরা একটা নতুন বাংলাদেশ বানাচ্ছি, আমরা সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স পেয়েছি। তাহলে 1971-এ যারা নিজের প্রাণের আহুতি দিলেন, যারা বাংলাদেশে আমার ভাই বোনরা, ওদের কি হবে? আর এই ঝঞ্ঝটটা কি করে স্টার্ট হলো? এই ঝঞ্ঝটটা তো হলো কি এরা যারা প্রাণ দিয়েছে ওদের ছেলেদের ওদের মেয়েদের জন্য আমি রিজার্ভেশন দেবো, এটাই তো কথা ছিল, যেটা সুপ্রিম কোর্ট করলো, শেখ হাসিনা করেননি। আর পরে 23rd of July it was over because Supreme Court said we are cancelling that, it is not possible. কিন্তু এই meticulously planned যেটা অপারেশন আছে, যেটা ডিপ সিটেড প্ল্যান আছে, ওটা ধাপে ধাপে আপনার হয়েছে। Now this is what we talk about the history. Now how we see the future. We see the future. আমি এইখানে একটুখানি শ্রীবাস্তব সাহেব একটুখানি জিজ্ঞেস করবো একটা বিষয়, সেটা হচ্ছে সম্প্রতি আমরা দেখলাম যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক, পাকিস্তানের জাহাজ এসে বাংলাদেশে নোঙর করছে, সেই সব ছবি তো আমরা দেখতেই পেয়েছি, এবং সেই সঙ্গে সঙ্গে চীনের সঙ্গে যে ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যের সম্পর্ক, সেটার কথাও আপনি বললেন। কিন্তু আরেকটা বিষয় দেখতে পাওয়া গেল সম্প্রতি, একদম রিসেন্টলি যেটা হলো, সেটা হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তিনি চীন সফর করলেন। 4 দিনের একটা চীন সফর হলো, এবং সেই চীন সফরে বিশেষত বিআরআই নিয়ে কথা হয়েছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এবং এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটাকে যথেষ্ট সন্দেহের চোখে দেখেন ভারতীয়রা, আমরাও যথেষ্ট চিন্তায় থাকি আর কি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং সেটার মারফত কোনোভাবে আমাদের দেশের ভূখণ্ডের ভেতরে ঢুকে আসার কোনো রকম অপচেষ্টা করা হয় কি না, সেই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে সবসময় থাকে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে নেপালের সঙ্গে চীনের একটা মিটিং হলো, বৈঠক হলো। এই যে নেবারিং কান্ট্রিগুলো, অর্থাৎ ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, সেই প্রতিবেশী রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সম্পর্ক খুব গভীর করবার চেষ্টা করছে কি ভারতের সঙ্গে তাদের রেষারেষির কারণে, মানে রেষারেষি করতে চাইছে, সম্পর্কের অবনতি ঘটাতে চাইছে, সেটা ঘটাতে দেবে। এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবশ্যই চীন, তাদের ইকোনমি, তাদের সামরিক শক্তি সবটাই যথেষ্ট বেশি এই সমস্ত কান্ট্রিগুলো, পাকিস্তান কিংবা বাংলাদেশ অথবা নেপালের চাইতে। কিন্তু ভারতের বন্ধুরাষ্ট্র তো কম নয়, গোটা পৃথিবী বলা যেতে পারে ভারতের বন্ধুরাষ্ট্র এই মুহূর্তে। তো সেই জায়গা থেকে ছবিটা ঠিক কি হতে পারে? আপনি ফিউচারের কথা বলছিলেন।
দেখুন, আপনি চায়নার সম্বন্ধে আপনাকে জানিয়ে দিই, চায়না 1st অক্টোবর 1949-এ কমিউনিস্ট পার্টি অফ চায়না টু কন্ট্রোল অফ দ্য মেনল্যান্ড চায়না, ওরা পিআরসি বানালো, বুঝলেন? তারপর ওরা কিন্তু এক্সপেন্সনিস্ট, ওরা এক্সপ্লয়টার। ওদের ওদের কথাগুলো দেখে আমার জর্জ অরওয়েলের বই মনে পড়ে যাচ্ছে, অ্যানিমাল ফার্ম। তার মানে দে সেড দ্যাট we have been humiliated for 100 years and now we are going to make your life better, রাইট? কিন্তু ওখানে কি বেটার হলো? হয়নি। ওরা এক্সপ্লয়েট করে যাচ্ছে, ওরা সব জায়গায় ইকোনমিক এক্সপ্লয়েট করে যাচ্ছে। আপনি দেখুন, আপনি শ্রীলঙ্কার একটা যদি আপনাকে যদি এক্সাম্পল দিয়ে আপনি বুঝতে পারবেন, রাইট। শ্রীলঙ্কা হাম্বানতোতা পোর্টটা নিয়ে আপনি তো জানেন, এটা হেভিলি ডেপ্টেড, আর আলটিমেটলি ওদেরকে দিতে হলো ওকে। শ্রীলঙ্কায় ডেয়ারি ফার্ম জানেন ওরা ইম্পোর্ট করছে, ওদের কাছে দুধ নেই, ওরা মিল্ক পাউডার চালাচ্ছে কান্ট্রি। এটা কি করে সম্ভব? এই চায়না যেখানে যেখানে ঢুকেছে, ওখানে ঢুকে ওরা এত ভাবে ওরা ওদেরকে জকড়ি দিয়েছে যে ওদের নিজের জিনিসটা কোনোদিন ডেভেলপ হতে পারেনি। দ্যাট ইজ পয়েন্ট। এই বাংলাদেশ চায়না সম্বন্ধে আপনাকে বলে দিই, আপনার 1971-এ মনে আছে চায়না কার সঙ্গে ছিল? ইস্ট পাকিস্তানি, বাংলাদেশ লোকের সঙ্গে ছিল। ওদের মুক্তি দিনে তো ওরা ছিলেন না। আমেরিকা কার সঙ্গে ছিল? আমেরিকা ওই সময় আপনারা জানেন ওরা মুক্তিযোদ্ধার সঙ্গে ছিল না, ওরা ইস্ট পাকিস্তানের সঙ্গে ছিল, রাইট? এখন কি হচ্ছে, বাংলাদেশের যেটা রেডিমেড গার্মেন্টস যেটা আছে, হঠাৎ করে জানেন কি করলেন প্রফেসর ইউনূস? এই আমাদের কাপড় যেটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেটা এক্সপোর্টটা ইন্ডিয়া থেকে সরালেন আর মালদ্বীপ নিয়ে ওঠার কারণটা জানেন কি আছে? ওখানে ওরা পয়সা দিচ্ছে না 3 মাস ধরে, যেটা এজিটেশন হচ্ছিল 3 মাস ধরে, ওদের রেডিমেড গার্মেন্টের ফ্যাক্টরি গুলো বন্ধ আছে। চাইনা নিজের বানিয়ে কাপড় বানিয়ে ওর মধ্যে মেড ইন বাংলাদেশ বানিয়ে ওটা আমেরিকা এন্ড ওয়েস্টার্ন ইউরোপে পাঠাচ্ছে। আর এই কমিশন গুলো এই প্রফেসর ইউনূস, এই কমিশন গুলো এই আপনার সার্জেল, এই আপনার কি নাম নাহিদ ইসলাম, এরা নিচ্ছে। এটা দেখুন কত বড় জিনিস। তো চায়না আপনি যেটা নেপালের কথা বলছেন, ওলির কথা বলেন, প্রথম ভিজিট, হি দ্য ফার্স্ট ভিজিট আফটার বিকামিং প্রাইম মিনিস্টার টু চায়না। উনি বললেন আমার কাছে পয়সা নেই, যদি তোমার দেওয়ার আছে রেল লাইন বানাতে চাও বানাও, রোড বানাতে চাও বানাও। তো চায়না কতবার ওরাকে পয়সা দেবে এটা আমরা জানি না, কিন্তু যেখানে যেখানে দিচ্ছে ওরা, মালদ্বীপসের কথা দেখুন, ওদের ইকোনমিকটা ওরা চায়না অত ইনসেন্টিভ দিতে পারবে না, শেষ হয়ে গেল। ওরা নিশ্চয়ই প্রেসিডেন্ট এসে একটা সম্মান জন্য ওরা এসছে, বললো কি না না ঠিক আছে আমি আপনার সঙ্গে আছি। ওরকমই বাংলাদেশের কন্ডিশনটা সেম হবে, কিন্তু আমাদের ভাই বোনদের সিচুয়েশন খারাপ হয়ে যাবে। যেরকম পরিস্থিতি উনি বানাচ্ছেন প্রফেসর ইউনূস, আমার তো মনে হয় ওনাকে পালাতে হবে শীঘ্রই। আর উনি কোথায় পালাবেন? উনি পাকিস্তানে পালাবেন। আমি ভেবেছিলাম উনি মালদ্বীপ পালাবেন, কিন্তু ওদের কাছে এখন একটা বেস হয়ে গেছে পাকিস্তান। এই যতগুলো স্টুডেন্ট 20খানা লোক যেটা ইন্টারনালি ওরা পালাবে আজকে কালে, কেন? ওদের একটা ফেলিও। প্রফেশনাল একটা বই লিখে তার মধ্যে 3টে শূন্যর কথা বলেছেন উনি, আর 4র্থ শূন্য ওনার নিজের পারফরমেন্স আছে। এবার বাংলাদেশের ভাই বোনরা ওকে করবে না কেন? যে আফটার দ্য 5th আগস্ট যেখানে আপনার পুলিশকে মারা হয়েছে, ওদের ভ্যান্ডালাইজ করা হয়েছে, আওয়ামী লীগ লোককে মারা হয়েছে, মাইনরিটি লোককে মারা হয়েছে, এটা অল ডকুমেন্টেড। এর মধ্যে বাংলাদেশকে বেরোবার যেটা আছে, প্রসেসটা একটু হ্যাস্টেন হয়ে যাবে। তাহলে শর্ট টার্মে আমরা দেখছি আপ টু জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি যদি উনি চেঞ্জ না করেন স্ট্যান্স, উনি যদি সারেন্ডার না করেন, যদি উনি নিজের জিনিসটা চেঞ্জ না করেন, তাহলে ওনাকে বাংলাদেশ ছেড়ে বা ওনাদের যে অ্যাডভাইজার আছে বাংলাদেশ ছেড়ে যেতে হবে, আর একটা কন্ট্রোলটা গুটে চলে আসবে আপনার আর্মির কাছে। দ্যাট ইজ হোয়াট উই ভিজুয়ালাইজ এট দ্য মোমেন্ট। আমি শ্রীবাস্তব সাহেবের কাছে আরেকটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে বারবার এরকম একটা দাবি করা হচ্ছে, মানে সেগুলো আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক নেতৃত্ব এরকমটা বলছেন যে বাংলাদেশকে শুধরে দেওয়া যেতে পারে যদি আমরা বিভিন্ন জিনিসপত্র যেগুলো সাপ্লাই করছি সেই সাপ্লাইগুলো বন্ধ করে দিই, আমরা যদি বর্ডারটা বন্ধ করে দিই, আমরা যদি ভিসা দেওয়া বন্ধ করে দিই, যারা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে আসেন বা পড়াশুনো করতে ভারতে আসে ছাত্রছাত্রীরা, সেটা যদি বন্ধ করে দিই তাহলেই বাংলাদেশ যথেষ্ট শুধরে যাবে। কিন্তু সেটাই কি একমাত্র পথ? সাউথ ব্লক কি সেরকম কিছু ভাবছে বলে মনে হয় এই মুহূর্তে? দেখুন, এই ইন্ডিয়া চেঞ্জ ইন্ডিয়া আছে, এটা বদলে গেছে, এটা নতুন ইন্ডিয়া আছে। দ্যাট ইজ পয়েন্ট 1 স্যার। সেকেন্ডলি আপনি দেখেন, এটা আমরা বলি ইকোনমিক স্যাংশন। আপনি আমেরিকা দেখুন, ইরানের উপরে স্যাংশন লাগিয়েছে। আপনি দেখুন আমেরিকা রাশিয়ার উপরে স্যাংশন লাগিয়েছে। কেন? জাস্ট টু হ্যাভ দেয়ার ওন ইন্টারেস্ট। আমরা তো অত বেশি বাংলাদেশের সঙ্গে আমাদের অত বেশি নেই, কি নাম, ইকোনমিক নেই, ট্রেড নেই। ওটা চায়না, প্রথমে চায়না আছে। তো আমাদের তো কোনো ক্ষতি হবে না আমরা যদি স্যাংশন লাগিয়ে দিই। কিন্তু বাংলাদেশ মানুষ এটা বুঝতে পারবেন যে অ্যান্টি ইন্ডিয়া যেটা সেন্টিমেন্ট বিল্ড আপ করা হয়েছে,
অ্যান্টি ইন্ডিয়া রেটরিক যেটা 75 থেকে লাগাতার যে আমরা বলি ক্যান্টনমেন্ট পলিটিক্সটা ওটা গিয়ে রাস্তায় চলে এসছে, রাইট? এখন রাস্তাও দেখছি আমরা লোক খালি হয়ে গেছে, এখন স্টুডেন্ট গুলো রাস্তায় নেই, শুধু অনলি দ্য মৌলবাদী যারা সন্ত্রাসবাদী ওরাই রাস্তায় আছে। এটা যদি আমরা স্যার স্যাংশন করে দিই, এখন স্যাংশন লাগিয়ে দিই লাইক আমেরিকান, এটা নতুন ইন্ডিয়া, তো আপনি দেখবেন যে এটা আমাদের লাভ হবে। এই যে ভাই বোনরা যারা ছিল যাদেরকে ক্যান্টনমেন্ট থেকে বলা হতো অ্যান্টি ইন্ডিয়া রেটরিক, ওরা বুঝতে পারবে যে আমরা ওদের এক ইঞ্চ ছুঁচুর একটা পয়েন্টের মতন, যেখানে আমাদের মহাভারত হলো পুরো গ্রন্থটা লেখা গেল কি আম তুমকো এক সুই কা নোক কে বরাবর জমিন नहीं देगा, ওরকম জিনিস ওখানে এরা বুঝতে পারবে যে ইন্ডিয়ার কোনো ইন্টারেস্ট নেই, অ্যাগ্রেশন কোনো আমাদের ইন্টারেস্ট নেই ওদের। আমরা চাই যে আমাদের বাংলার ভাই বন্ধুরা, বাংলাদেশের ভাই বন্ধুরা আরো উল্লাস করুক, সুখে থাকুক, শান্তি থাকুক, বিশ্ব অনেক নাম করুক, ওদের অনেক সম্মান আছে, রাইট? পলিটিক্যাল স্টেবিলিটি হোক, প্রত্যেকটা মানুষ একটা ভালো হোক, এটা স্যাংশন লাগালে ওরা বুঝতে পারবে, নাহলে ওরা বুঝতে পারবে না, বিকজ দের ইজ আ হাইব্রিড ইকোনমি, হাইব্রিড গভর্নমেন্ট, আর পসিবল নয়। আর এই যে গভর্নমেন্ট আছে ইন্টারিম গভর্নমেন্ট, দে হ্যাভ রিচ দেয়ার কলমিনেশন পয়েন্ট, দে হ্যাভ রিচ দ্য পয়েন্ট অফ নো রিটার্ন। আপনি এটা, আমি তো একটা শব্দ বলতে পারি, আমাদের প্রফেশনাল দুমুহা সাপ গতকাল উনি একটা অল পার্টি রিলিজিয়াস পার্টির একটা মিটিং করছেন, আর আজকে গিয়ে গতকাল রাত্রিবেলা ইসকনের একটা মন্দির আবার পুড়িয়ে দিচ্ছেন। হু ইজ রেসপন্সিবল? ই শুড আস্ক জেনারেল ওয়াকুর জামান যে তোমার তো ওখানে আর্মি ছিল, তুমি এরকম করছো কেন? So he doesn't have the yet. There is a lot of fault line developing in Bangladesh. There is a lot of multipolar power center is developing, and it's very, very difficult to whom to deal with. একদমই। বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে, আমার শেষ প্রশ্ন এটাই, যে বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের মুখ পোড়াচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ইউনাইটেড নেশনসের কাছ থেকে কিংবা গোটা ভারতবর্ষের তো বটেই, সেই সঙ্গে সঙ্গে ভারতের বন্ধু রাষ্ট্রগুলোর কাছেও একটা খারাপ দৃষ্টান্ত রাখছে। সেটা ডক্টর ইউনূসের কাছে, যিনি 2006 সালে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার কাছে সেটা খুব খারাপ একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যতের বাংলাদেশের কাছেও। বাংলাদেশ যে রাষ্ট্রটার কথা মানুষ বলে, গোটা পৃথিবী বলে যে ভাষার জন্য আন্দোলন হয়েছে, যে বাংলাদেশের রিচ একটা কালচার, একটা অত্যন্ত সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে, সেখানে সাহিত্য রয়েছে, ভাষা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের 71-এর যে মুক্তিযুদ্ধ, তাতে ভারতের সহযোগিতা, এই বিষয়টা বিশ্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। কিন্তু সেই স্বর্ণাক্ষরে লেখা অধ্যায়গুলোকেই এই মুহূর্তে মুছে দিতে চাইছেন। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তির ওপরে কি করা হলো, কিভাবে ভাঙা হলো, এবং কি নক্কারজনক পরিস্থিতি তৈরি করা হলো, ভারতের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকাকে কিভাবে অসম্মান করা হলো, যার জন্য যে পতাকা উড়লে আমরা উঠে দাঁড়িয়ে স্যালুট করি, কুর্নিশ করি, সেই পতাকাকে অপমান করা হলো, এবং প্রতি মুহূর্তে ভারত বিরোধী কথাবার্তা বলে যাওয়া হচ্ছে। এটা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের মুখ পুড়ছে, তো কি মনে হয়? দেখুন স্যার, আপনি তো এত সিনিয়র জার্নালিস্ট, এডিটর ইন চিফ, আপনার তো এত অভিজ্ঞতা আছে, আই স্যালুট ইউ। অ্যান্ড আপনাকে আমি বলি, রিপোর্টার্স উইথাউট বর্ডার্স, এই গত সপ্তাহে ওরা বাংলাদেশে গিয়ে প্রফেশনালকে জানিয়েছে কি তুমি যে এই যে জার্নালিস্টের উপর তুমি যে অত্যাচার করছো, ওদের যে জেলে দিচ্ছ, কত লোক মারা গেছেন, দিস ইজ নট কারেক্ট। ইট ইজ আফটার 5th আগস্ট, রাইট? আপনি জানেন প্রথম আলোর সঙ্গে কি হলো, অন্য কত হলো, নিউজ পেপার, নিউজ চ্যানেল, ওরা ওদের সঙ্গে কি করছে এটা আপনি জানেন। যে কান্ট্রিতে আপনার এইটা, আপনার যেটা ফোর্থ স্টেটের কথাটা যদি সাপ্রেস করা দেওয়া হয়, আপনি বুঝতে পারেন কিরকম গভর্নমেন্ট ওটা। দ্যাট ইজ পয়েন্ট। এই কথাটা উঠেছে আপনার কোথায়? আমেরিকাতে উঠেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপর ইউকে অ্যাসেম্বলিতে কথা হচ্ছে, ইউএনএ কথা হচ্ছে, ফ্রান্সে কথা হচ্ছে, আমাদের ছাড়া সব জায়গায় কথা হচ্ছে। আর ওরা ব্লেম কারা করছে? আমাদের মিডিয়াকে, যেরকম আমি আর আপনি ফ্যাকচুয়াল কথা বলছি, আমরা তো কোনো কাউকে ওঠাচ্ছি, এটা তো তুলছি না আমরা। তবে এটাও ফ্যাক্ট যে আমাদের দেশের বিভাজন যেটা হয়েছিল ধর্মভিত্তি হয়েছিল। যারা চেয়েছিল একটা ইসলামিক স্টেট, ওরা ইস্ট এন্ড ওয়েস্ট পাকিস্তান অপ্ট করেছিল, আর যারা নিউট্রাল থাকা ছিল আমাদের ছিল ওখানে, আমাদের সঙ্গে ছিল। তো এটা আমাদের ভুলে যাওয়া উচিত নয়। প্রফেসর পসিবলি একটা ন্যারেটিভ বিল্ড আপ করছেন, ওই ন্যারেটিভটা ধাপে ধাপে আপনার ডিপ, যেটা বলছি না, ডিপ স্টেট ন্যারেটিভ, ওর মধ্যে উনি চাইছেন যে একটা ইন্ডিয়ার সঙ্গে করে তারপরে মানুষের একটা হটস্পট তৈরি করার। এর মধ্যে অনেক লোক হতে পারে, এর মধ্যে এই ডেমোক্রেটস তো আছেনই, রাইট? এর মধ্যে মিডল ইস্টে কিছু হতে পারেন যারা এখন ওদের ক্রাইসিস থেকে, ইরানের ক্রাইসিস থেকে ওদের ভঙ্গিমাটা দূর করে আমাদের কাছে আনতে চান কি হিন্দু এটা মাইনরিটি আর হিন্দুর মধ্যে কথা হচ্ছে। দেখুন এর মধ্যে অনেকগুলো ডিপ, আমরা ওটাও এখন আমরা বলতে চাইছি না, বিকজ উই আর অলসো ওয়াচিং, উই আর কানেক্টিং দ্য ডটস।
অ্যান্ড ইন্টারন্যাশনাল মডেলে স্যার আপনি এত সুন্দর বললেন, এত সুন্দর সাম আপ করলেন যে এভরিবডি ইজ ওয়াচিং দ্য বাংলাদেশ অ্যান্ড এভরিবডি ইজ টেলিং দ্যাট দিস ইজ নট কারেক্ট। আর উনি ওই যে নিয়ে যাচ্ছেন যেখানে ইউক্রেন রাশিয়া, যেটা আমি বললাম আপনাকে, কি একটা ইউক্রেন রাশিয়া একটা যে সিচুয়েশন ডেভেলপ হয়েছিল যেখানে রাশিয়া দন্তাস রিজনে গিয়েছিল। কেন স্যার? আপনি তো অনেক ওর মধ্যে রিসার্চ করলেন, কত অ্যাঙ্কারিং করলেন, বিকজ দে রাশিয়ান সে দ্যাট রাশিয়ান অরিজিন লোক যারা ইস্টার্ন ইউক্রেনে ছিল ওর উপরে এরকমই সন্ত্রাস চালানো হতো। তাহলে ওখান থেকে কিছু জিনিস নিয়ে এসছে, চায়না কিছু চেয়েছে, আমেরিকা কিছু চেয়েছে, মিডল ইস্ট কিছু চেয়েছে, রাইট? এইটার মধ্যে এই যে স্টুডেন্ট গ্রুপগুলো আছে যাদের কোনো অভিজ্ঞতা নেই, ওরা কার হাতে খেলছে? উনি তো একজন লোককে বললেন ক্লিন্টনকে कि सर ही द मेटिकुलसली ही प्लान्ड स्टूडेंट यूनियन के যখন ইন্ট্রোডিউস করলেন, রাইট? তো আমরা এখনো জানি না কি, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, কেউ জানে না কি এদের পিছনে গ্রুপ কার আছে, পয়সা কার আছে, কি করে এরা বিল্ড আপ করছে, আমরা এটা বলতে পারছি না স্যার। কিন্তু সিচুয়েশন ইজ ব্যাড, ইন্টারন্যাশনাল মিডিয়া ইজ ওয়াচিং দিস অ্যান্ড ইজ গোয়িং টু ডেভেলপ। যদি আমরা কন্ট্রোল না করি তাহলে ইট ইজ গোয়িং টু ডেভেলপ ইনটু আ হটস্পট। তার মানে বাংলাদেশে যেটা ভিত্তিক দিয়ে এটা মাইনরিটি মেজরিটি, ওখানে বাংলাদেশের সব লোকই বাংলাদেশি, যেরকম আমরা ইন্ডিয়ান, আমি আপনি সবাই ইন্ডিয়ান, রাইট? পরে আমরা বাঙালি আছি, কেউ কোথায় তামিল আছে, কেউ কিছু আছে, পাঞ্জাবি আছে, কিন্তু বাংলাদেশে তো 100% লোক বাঙালি, সরি বাংলাদেশি, বাংলাদেশি, রাইট? তো ওদের ভাষা একই আছে, ওরা তো বাঙালি ভাষা, ওর মধ্যে তো ওদের তো কনস্টিটিউশন লেখা আছে। তো এরকম কনফ্লিক্ট হওয়া উচিত না। তো ওটা কে আছে কে না আছে আমরাও দেখছি স্যার, আর দেখলে নিশ্চয়ই আপনাকে জানাবো স্যার। নিশ্চয়ই পরবর্তীতেও অবশ্যই এই বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের পরিস্থিতি শান্ত হোক, আপাতত এরকমটাই আমাদের চাওয়া, একমাত্র চাওয়া, এবং সেখানে মানুষ শান্তিতে বসবাস করুক। অনেক ধন্যবাদ শ্রীবাস্তব সাহেব, আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, অনেকটা সময় দিয়েছেন আমাদের, অনেক সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রাজীব কুমার শ্রীবাস্তব। এবং একটা বিষয় যেরকমটা পরিষ্কার হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র কিন্তু ভারত দেখছে, কিংবা ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা তারা দেখছে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কেমন হয় তেমনটাই নয়। গোটা পৃথিবী কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে, যে দেশটা সমৃদ্ধিশালী একটি দেশ, এবং অবশ্যই যে দেশের মাটিতে বাংলা মায়ের আঁচল মিলে রয়েছে, সেই বাংলায় এই রকম অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, সেখানে মন্দির জ্বালিয়ে দেওয়া হবে, মাইনরিটিস অর্থাৎ যারা সংখ্যালঘু তাদের ওপর অত্যাচার করা হবে, তাদের বাড়িঘরদোর ভেঙে দেওয়া হবে, দুষ্কৃতীরা ঢুকে তাদের বাড়িতে মা বোনদের ওপর অত্যাচার করবে। গত দুদিন আগেই শুনলাম এরকমটাই, এক সাংবাদিকের মাকে হত্যা করা হয়েছে পর্যন্ত। এইভাবে মায়ের হত্যা, মায়ের ওপর নির্যাতন যে বাংলাদেশে, সেই বাংলাদেশের দুটি প্রধান যে রাজনৈতিক দল, সেই প্রধান রাজনৈতিক দলের দুই নেত্রী, তারা দুজনেই মহিলা। একজন অবশ্য পালিয়ে আসতে বাধ্য হয়েছেন ভারতে প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে, অন্যজন এখনো পর্যন্ত রয়েছেন সেখানে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই মুহূর্তে যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের ঠিক নির্দিষ্ট উদ্দেশ্যটা কি সেটাই এই মুহূর্তে বোধগম্য হচ্ছে না এপারে থাকা আমাদের অনেকের। সেটা একটু পরিষ্কার করে নেবার চেষ্টা করছিলাম রাজীব কুমার শ্রীবাস্তবের কাছ থেকে। আজকের মুখোমুখি এই পর্যন্তই। চোখ থাকুক হাই নিউজে। নমস্কার।